Hi friends, I am Suraj Paul and it is another video from my channel, and in this video I am going to say you something about isostasy, which is a very important subject in geography. According to that theory, এই থিওরিতে দেখা যাচ্ছে যে প্রতিপূরণ তলের ওপরে দুটো শিলাখণ্ড রয়েছে। একটা এই লাল কালি দিয়ে দেখানো হয়েছে এবং একটা ব্লু ইঙ্ক দিয়ে দেখানো হয়েছে। এবং লাল রঙের যে শিলাখণ্ডটি রয়েছে সেটির হাইট ধরে নেওয়া রয়েছে h1, এবং যেটি নীল রঙের শিলাখণ্ড রয়েছে সেটির ধরে নেওয়া হয়েছে h2, এবং দুটি শিলাখণ্ডই ভিন্ন প্রকৃতির মেটেরিয়াল দিয়ে তৈরি। তাই জন্য এটার ঘনত্ব ধরে নেওয়া রয়েছে p1 এবং এটার ঘনত্ব ধরে নেওয়া রয়েছে p2। এবং আগে থেকে এই থিওরির মত অনুযায়ী বলে দেওয়া রয়েছে যে নিচের যে ক্ষেত্রফলটি হবে, অর্থাৎ যে বেসমেন্টের যে ক্ষেত্রফলটি হবে সেটি দুটির ক্ষেত্রেই সমান, এবং সেটি ধরে নেওয়া রয়েছে আলফা। এবং এখান থেকে দেখা যাচ্ছে যে আমরা একটা মডেল তৈরি করতে পারি যার মধ্যে দুটো এরকমই শিলাখণ্ডের মডেল এইভাবে রেখে দেওয়া হলে তাদের মধ্যে হাইটের ডিফারেন্স তথা তাদের যে উচ্চতা রয়েছে তাদের মধ্যে একটি বিচ্যুতি দেখা যায়। যেরকম হচ্ছে কি এটির h1 হাইট অবধি উঠে রয়েছে এবং এটি h2 হাইট অবধি উঠে রয়েছে, এবং সেটির ব্যাখ্যাতেই এই থিওরিটি তৈরি করা হয়েছিল। এবং প্রথমত লাল রঙের যে শিলাখণ্ডটি রয়েছে সেটির হাইট h1 এবং তার ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে গিয়ে আলফা। তাহলে আমরা প্রথমে বার করে নিচ্ছি সেই লাল শিলাখণ্ডটির আয়তনটি কত। আয়তনটি দেখানো হচ্ছে v1 দিয়ে, v1 আলফা ইন্টু h1। আমরা জানি যেহেতু হচ্ছে কি কোনো একটি ঘনকের ক্ষেত্রফল তার উচ্চতা দিয়ে গুণ করা হলে তখন তাদের আয়তনটি পাওয়া যায়, সেরকমভাবেই এটা হচ্ছে গিয়ে আগেরটির ক্ষেত্রে বার করে নেওয়া হলো, এবং আরেকটার ক্ষেত্রে একইভাবে বার করে নেব আমরা v2 ইকুয়ালস টু আলফা ইন্টু h2। যেহেতু আলফা দুটির ক্ষেত্রেই সমান তাই জন্য আলফা আমরা দুবার একই রাখা হয়েছে, এবং যেহেতু এটির হাইট h1 অ্যান্ড এটির হাইট h2 সেই জন্যই হাইটটা করা হয়েছে h1 এবং h2। এরপরে দুটির আলাদা আলাদা বলে দেওয়া রয়েছে ঘনত্ব ρ1 এবং ρ2। সুতরাং আমরা জানি যে কখনো যদি আয়তনের সঙ্গে ঘনত্বকে গুণ করা হয় তাহলে তাদের ভর পাওয়া যায়। সুতরাং v1 ইন্টু ρ1 হবে প্রথম লাল রঙের শিলাখণ্ডটির ঘনত্বর সঙ্গে তার আয়তনের গুণফল তথা তাদের ভরটি, সেটি হয়ে যাচ্ছে আলফা ইন্টু h1 ইন্টু ρ1। এবং তারপরে সেইভাবেই আমরা নীল রঙের শিলাখণ্ডটিরও আলফার সঙ্গে h2 এবং ρ2 গুণ করে তাদের ভরটি বার করে নেব। যেটা হয়ে যাচ্ছে v2 ইন্টু ρ2। এবং আমরা তারপরে দুটির যে আমরা ভর পেয়ে যাচ্ছি সেটাকে m1 এবং m2 দিয়ে ডিনোট করে দিতে পারি। যেরকম তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম m1 ইকুয়ালস টু আলফা ইন্টু h1 ইন্টু ρ1, অর তোমরা যেটাকে p1ও বলতে পারো, এবং m2 ইকুয়ালস টু আলফা ইন্টু h2 ইন্টু ρ2। তাহলে দুটোর আমরা এখানে দুটোর ভর বার করতে পারলাম। এরপরে পৃথিবী যেই শক্তি দিয়ে এই দুটোর ভরকে আলাদা আলাদাভাবে নিজের দিকে টানছে সেটাকে আমরা বার করব তাদের সঙ্গে জি গুণ করে। জি এখানে হচ্ছে মাধ্যাকর্ষীয় ধ্রুবক, যেরকম হচ্ছে কি জি ইকুয়ালস টু গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এটির মান আমাদের পৃথিবীর ক্ষেত্রে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ইট ইজ আ টাইপ অফ অ্যাক্সেলারেশন। তো আমরা জানি যে মাসের সঙ্গে যখনই অ্যাক্সেলারেশন গুণ হয় সেটি তখন আমাদেরকে
ফোর্স বল দেয়। তাহলে এই থিওরি অনুযায়ী আমরা দেখেছি যে প্রতিপূরণ তলের ওপরে যেই ভরগুলি একইভাবে সমান পরিমাণের বল প্রয়োগ করবে এবং তারা ভেসে থাকবে। তাহলে একই পরিমাণে যদি বল প্রয়োগ করে এবং সেই বলটি যদি ধ্রুবক হয়, ধরে নিলাম সেই ধ্রুবকটি কে, তাহলে কে ইকুয়ালস টু ধ্রুবক বলের পরিমাণ হ্যাঁ জানি তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো ভাবছো হোয়াট ইজ কে থিং। কে ইজ আ কনস্ট্যান্ট। এটা ডিপেন্ড করে যে শিলাখণ্ড দুটি কতটা পরিমাণে নিমজ্জিত রয়েছে, প্রতিপূরণ তলের নিচে কতটি পরিমাণে নিমজ্জিত রয়েছে। এখানে দেখানো হয়েছে এইটুকু অংশ দুটির ক্ষেত্রেই দুটি শিলাখণ্ডই নিমজ্জিত রয়েছে। তাহলে আমরা দেখে নিচ্ছি যে এই পরিমাণ অংশটি সেই তলের নিচে নিমজ্জিত, এবং প্লবতার নিয়ম অনুযায়ী অ্যাকর্ডিং টু দ্য ল অফ বাভেন্সি এই দুটো খণ্ডকেই নিচের যে তরলটি রয়েছে, তরল বা প্রতিপূরণ তলের নিচে যেই পরিমাণে ফ্লুইড রয়েছে, যেই ফ্লুইডটা এই দুটি শিলাখণ্ডকে ওপর দিকে বল প্রয়োগ করছে তাদের ভেসে থাকার জন্য, এবং সেই বলটি হচ্ছে কি এখানে কে। এবং এই বলটি ডিপেন্ড করছে কতটা পরিমাণে শিলাখণ্ড নিমজ্জিত রয়েছে। তাহলে প্লবতার সূত্র অনুযায়ী প্লবতা ডিপেন্ড করে কতটা পরিমাণে আয়তন সেই ফ্লুইড বা সেই তরল মাধ্যমের মধ্যে নিমজ্জিত রয়েছে, তার সঙ্গে সেই ফ্লুইডের যে ঘনত্ব সেটির গুণফলের উপর। অর্থাৎ যেই পরিমাণ বলটি এই ফ্লুইড বা তরলটি এই দুটি ক্ষেত্রেই প্রয়োগ করবে সেটি হচ্ছে, যেহেতু এখানে বলে দেওয়া রয়েছে যে ক্ষেত্রফলটি আলফা, তার সঙ্গে আমরা গুণ করলাম হাইট এক্স, যেহেতু দুটির ক্ষেত্রেই সমান পরিমাণে নিমজ্জন রয়েছে, দুটির ক্ষেত্রেই সমান পরিমাণে বল প্রয়োগ হবে, তাহলে আলফা ইন্টু এক্স, এটা পেয়ে গেলাম আয়তনটি, আয়তন দুটোরই আয়তন, হ্যাঁ। এবং তার সঙ্গে গুণ হবে যেই ক্ষেত্রতে রয়েছে, যেই মিডিয়ামের মধ্যে রয়েছে, এই প্রতিপূরণ তলের মধ্যে যেই ফ্লুইডটা রয়েছে সেই ফ্লুইডের ঘনত্বটি, সেটা আমরা ধরে নিচ্ছি, ঘনত্ব ধরে নেওয়া হচ্ছে রো অফ প্রতিপাদ, সো রো পি অফ দ্য মিডিয়া। তাহলে আমরা এখান থেকে সেই পরিমাণ আয়তনের ক্ষেত্রে কতটা পরিমাণে বল প্রয়োগ হচ্ছে সেটা আমরা পেয়ে যাচ্ছি রো পি, তার সঙ্গে জি তথা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট গুণ করে এই পরিমাণে বল আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এফটা হয়ে যাচ্ছে এত। তাহলে এটাই হচ্ছে কি কে এর মান হচ্ছে কি এটাই। যেহেতু আমরা কে ধরে নিচ্ছিলাম একটি কনস্ট্যান্ট ধ্রুবক, এই কে এই দুটি ক্ষেত্রেই সমান, কারণ হচ্ছে কি দুটি ক্ষেত্রেই সমান পরিমাণে আয়তন নিমজ্জিত রয়েছে। তাই জন্যই যখনই আমরা হচ্ছে গিয়ে সেই দুটি বলকে পরস্পর কে এর সঙ্গে সমান ধরে নিচ্ছি, তখনই হচ্ছে গিয়ে আমরা এই ধ্রুবকটি পেয়ে যাচ্ছি। তা আই থিঙ্ক সবাই কেটা কি বুঝতে পেরে গেছো, এবং তারপরে হচ্ছে যেই ক্যালকুলেশনটা আমরা করছিলাম সেটাতে ফিরে যাওয়া যাক। তাহলে আমরা এখান থেকে প্রথমত পেয়ে যাচ্ছি লাল শিলাখণ্ডটির ক্ষেত্রে সেই শিলাখণ্ডটি পৃথিবীর ওপরে কতটা বল প্রয়োগ করছে। তাহলে m1 ইন্টু জি ইকুয়ালস টু আলফা ইন্টু h1 ইন্টু রো 1 ইন্টু জি। তাহলে এটা হচ্ছে গিয়ে প্রথম শিলাখণ্ডটির, অর্থাৎ লাল রঙের শিলাখণ্ডটি কতটা পরিমাণে বল প্রয়োগ করছে এই প্রতিপাদ তলের উপরে সেটির ক্যালকুলেশন। এরপরে দ্বিতীয় শিলাখণ্ডটির ক্ষেত্রে আমরা বার করে নিচ্ছি m
টু ইন্টু জি হয়ে যাচ্ছে এখানে আলফা ইন্টু এইচ টু ইন্টু রো টু ইন্টু জি। এখানে যেহেতু বলে দেওয়া রয়েছে প্রত্যেকটি বল এই প্রতিপাত তলের ওপর সমানভাবে ক্রিয়াশীল হবে এবং হচ্ছে গিয়ে তা ধ্রুবক হবে, সেহেতু আমরা এখান থেকে লিখতেই পারি আলফা ইন্টু এইচ ওয়ান ইন্টু রো ওয়ান ইন্টু জি ইকুয়ালস টু আলফা ইন্টু এইচ টু ইন্টু রো টু ইন্টু জি ইকুয়ালস টু কে। যেহেতু এখান থেকে প্রথম শিলাখণ্ডটির যে বল প্রয়োগ করছে সেটি তার সঙ্গে সমান হচ্ছে দ্বিতীয় শিলাখণ্ডটি যতটি বল প্রয়োগ করছে সেটি, এবং সেটিকে আমরা একটা কনস্ট্যান্ট ধরে নেওয়া হয়েছে কে। তো আমরা এখান থেকেই প্রথমত এই দুটোকে নিয়ে কাজ করা হোক, যেমন হচ্ছে গিয়ে আলফা ইন্টু এইচ ওয়ান ইন্টু রো ওয়ান ইন্টু জি ইকুয়ালস টু আলফা ইন্টু এইচ টু ইন্টু রো টু ইন্টু জি। এখান থেকে আলফা এবং জি দুদিকেই থাকার কারণে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তো পরের লাইনে আমরা লিখতে পারি এইচ ওয়ান ইন্টু রো ওয়ান ইকুয়ালস টু এইচ টু ইন্টু রো টু, এবং এটির মান সবসময় একটি ধ্রুবক, যা আমরা আগেই বলে দেওয়া হয়েছে কে। সুতরাং এখান থেকে আমরা একটা সম্বন্ধ পেয়ে যাচ্ছি এইচ ওয়ান ইকুয়ালস টু এইচ টু ইন্টু রো টু ডিভাইডেড বাই রো ওয়ান, এবং এটাকেই তো আমরা লিখতে পারি কে, যেহেতু এটা আগে ধরা হয়েছে কে, এটাই কে। সুতরাং আমরা এরকমভাবেই লিখতে পারি এইচ ওয়ান ইকুয়ালস টু কে ডিভাইডেড বাই রো ওয়ান, এবং কে একটি কনস্ট্যান্ট, এবং এই দুটোর মধ্যে যদি আমাকে কোনো সম্পর্ক, যেহেতু সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক সম্পর্ক তৈরি করার জন্য কোনো একটি আনুপাতিক ধ্রুবকের দরকার, সেটিকে আমরা লিখে নিচ্ছি এখানে কে। তো কে হচ্ছে গিয়ে আনুপাতিক ধ্রুবক, সুতরাং এখান থেকে আমরা লিখতে পারছি h1 is directly proportional with 1 divided by rho 1। তো এটাকে আমরা এইভাবে বলতে পারি যে h1 এবং রো 1 পরস্পরের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্কিত রয়েছে। মানে যদি রো বেড়ে যায় তাহলে h কমে যাবে, অথবা যদি h বেড়ে যায় তবে রো কমে যাবে। যেহেতু দুটি আলাদা আলাদা মেটেরিয়াল রয়েছে, যেহেতু দুটি আলাদা আলাদা ধাতুর বা আলাদা আলাদা শিলাখণ্ডের তৈরি, তাই জন্য তাদের হচ্ছে গিয়ে ঘনত্ব দুটিও সম্পূর্ণরূপে আলাদা হবে। ঘনত্ব দুটি যেহেতু আলাদা, তাই জন্য যেহেতু আমরা ধরে নেওয়া হয়েছে যে রো ওয়ান ইজ লেসার দ্যান রো টু, অর্থাৎ রো ওয়ানটি রো টু এর থেকে ছোট, সেই কারণেই এখানে আমরা দেখতে পাচ্ছি এই রিলেশনটির জন্য এখানে একটি রিলেশন তৈরি হয়েছিল। সেই রিলেশনটির থেকে আমরা এখানে একটি রিলেশন তৈরি করতে পারি, যেটি হবে এইচ ওয়ানের সঙ্গে এইচ টু তার রিলেশন। আমরা দেখে নিয়েছিলাম যে এইচ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল উইথ রো, তাহলে আমরা এখান থেকেই পেয়ে যাচ্ছি এইচ রো ইজ ইকুয়ালস টু কে, যেটা আমাদের আগে থেকে বলে দেওয়া ছিল। এবং যেহেতু এখানে হচ্ছে রো ওয়ানটি রো টু এর থেকে ছোট, সেহেতু এখানে এইচ ওয়ানটি এইচ টু এর থেকে বড় হবে, কারণ দুটি, এটি এবং এটি দুটি ব্যস্তানুপাতিক সম্পর্কিত রয়েছে। মানে রো ওয়ান যদি বৃদ্ধি পায় তাহলে এইচ ওয়ান কমে যাবে, রো টু যদি বৃদ্ধি পায় তাহলে এইচ টু কমে যাবে। এবং যেহেতু এখানে দেখা যাচ্ছে যে রো ওয়ান আর রো টু দুটোর মধ্যে সম্পর্কে এটি যে রো ওয়ানটি রো টুর থেকে ছোট, সেই জন্যই এইচ ওয়ানটি এইচ টুর থেকে বড় হবে, মানে বিপরীতটি হবে, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্কতে রয়েছে। তাহলে আমরা এখান থেকে দেখাতে পারি যে এই লাল শিলাখণ্ডটি অবশ্যই নীল শিলাখণ্ড থেকে বেশি উচ্চতায় থাকবে, কারণ হচ্ছে গিয়ে এটির ঘনত্ব এই নীল শিলাখণ্ডের ঘনত্ব থেকে
অনেক কম এবং এটির হাইটটিও অনেক বেশি হবে নীল শিলাখণ্ডটির তুলনায়। সো এটা ছিল আমাদের সম্পূর্ণ। Hi friends, I think this video is helpful for you, and if you have any doubts then comment it below, and if you like my video then like, comment and subscribe my channel.